ইভটিজিংয়ের অপরাধে গ্রামে বিচার সভায় মধ্যমণিতে বসে আছি। সবাই রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। এর মধ্যে বিচারক শফিক সাহেব বলে উঠলেন, আজ আমার মতে কোনো সিদ্ধান্ত নেব না। ইফতিজিংয়ের শাস্তি কি হতে পারে তা আপনারা যারা বিচার সভায় উপস্থিত আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। কেননা রিদিতি আমার মেয়ে, আর এই ছেলেটা আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছে। শফিক সাহেব রাগে শরীর কাঁপিয়ে বলে উঠল, কেননা প্রতিটা বাবাই এরকম রাগান্বিত হয়ে ওঠে স্বাভাবিক। সে জায়গায় থেকে শফিক সাহেবও ব্যতিক্রম নন। তার জায়গায় সে অটুট। দেখুন, আজ যদি ওই ছেলেটাকে আমরা গ্রামবাসীরা ছেড়ে দেই, তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে, কাল আমাদের মেয়ের সঙ্গে ইফটিজিং করবে না, তার কি গ্যারেন্টি আছে? সুতরাং আমরা আজ এই ছেলেটির উপযুক্ত শাস্তি কামনা করছি, যাতে এইরকম জঘন্য কাজ করতে না পারে। জাবেদ সাহেব এলাকার বড় নেতা, তিনি এসব কথা বলে উঠলেন। তার সঙ্গে বিচার সভায় সবাই তার কথাতে একমত হয়ে গেল। তার আগে ইভটিজিংয়ের বিষয়টা পরিষ্কার করে ফেলি, শুনুন তাহলে। আমি রনি হাসান, এবার ইন্টার দ্বিতীয় বর্ষ পড়ছি এবং যেই মেয়ে আমার নামে নালিশ করেছে তার নাম হৃদিতা, আমারই ক্লাসমেট। হৃদিতার সঙ্গে আমার প্রায় 2 বছরের একতরফা ভালোবাসা ছিল। আমি ভালোবাসলেও হৃদিতা আমাকে ভালোবাসতো না। আপনারা হয়তো ভাবছেন হৃদিতা আমাকে ভালোবাসে না দেখে তার সঙ্গে ইভটিজিং করছি। না, আমি ইভটিজিং করিনি। সত্য কথা বলতে হৃদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী, যার দরুন কলেজের সব ছেলেদের ক্রাশ ছিল হৃদিতা। এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি। সবাই হৃদিতাকে পছন্দ করলেও সাহস করে হৃদিতাকে ভালোবাসার কথাটি কেউ বলতে পারেনি। কেননা হৃদিতার বাবা রাজনৈতিক দলে ভালো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। সে চাইলে একজনকে কোনো মিথ্যা মামলায় নিমিষেই জেল অবধি পৌঁছাতে পারেন, কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ। একদিন আমার চাচাতো বোন তানিশকে দিয়ে প্রপোজাল দিয়েছিলাম হৃদিতার কাছে। সে প্রতি উত্তরে একটা কথা বলেছিল, বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসেবে মেনে নেবে, কিন্তু এই প্রেম ভালোবাসায় তার বিশ্বাস নেই। তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন। এরপর থেকেই হৃদিতাকে নিত্য নতুনভাবে ইমপ্রেস করার চেষ্টা করি। হৃদিতাও রেসপন্স দিতে লাগলো, কিন্তু সেটা অপ্রকাশিতভাবে। মনের কোণে জায়গা হয়েছিল ও, কিন্তু হঠাৎ একদিন দুর্জয় এসে বলতে লাগলো, দেখ বন্ধু, তোকে ভালোভাবে বলছি, তুই হৃদিতার জীবন থেকে সরে যা, নয়তো তোর ফল ভালো হবে না, এই আমি বলে দিলাম। তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? তুই যেটা ভাবতে পারছিস। আচ্ছা ঠিক আছে, হৃদিতাকে আমি ভুলতে পারবো না। আমিও দেখি তুই কি করতে পারিস। সরি, তুই যেটা ভাবতে পারিস। বোল্ড করলি দোস্ত, তুই আমাকে ভালোভাবে চিনিস না। আমি কতটা ডেঞ্জারাস হতে পারি সেটা আমি নিজেও জানি না। ধুর বাল, কি করতে পারবি করিস যা। সেই দিন দুর্জয়ের সঙ্গে কথা কাটাকাটি করে আসছিলাম, তবে দুর্জয়ও নাকি হৃদিতা অনেক ভালোবাসে। সেটা আমি জানলেও আমি আমার জায়গায় অটুট, আর দুর্জয় তার জায়গায় অটুট। এই দিকে হৃদিতার সঙ্গে রিলেশনটাই প্রায় গেছিল আমার। এর পিছনে আবার আমার চাচাতো বোন তানিশার সাহায্যে এগোতে পেরেছিলাম। ভালোই চলছিল দিনগুলো। কলেজের ক্লাস শেষে মাঠে ক্রিকেট খেলতেছিলাম। এমন সময় হৃদিতা কান্না করে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ছি রনি, ছি, এই ছিল তোমার মনে? তোমাকে আমি ভালোবাসিনি ঠিকই, কিন্তু মানুষ হিসেবে তো ভালোবেসেছিলাম। আজ এই তার প্রতিদান? হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বলল, আর এই দিকে হৃদিতার কান্না অবিরাম চলছে। সেই মুহূর্তে কেমন জানি চুপসে গিয়েছিলাম। কি হচ্ছে এসব? চিঠিতে তো ভালো কিছুই লিখেছিলাম, কিন্তু হৃদিতা কান্না করার মানে তো কিছু বুঝতে পারলাম না। তারপর নিজেকে সামলে নিয়ে চিঠি হাতে নিয়ে ভালোভাবে লক্ষ্য করতেই
আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ল। হায় আল্লাহ, চিঠিতে এসব নোংরা কথা কেন উল্লেখ করা আছে? আমি তো এসব কথা কল্পনাও করতে পারি না, তাহলে লিখব কিভাবে? তাছাড়া এখানে হাতের লেখার ধরন আর আমার হাতের লেখার ধরন হুবহু সেম, আমার হাতের লেখার মতোই। চিঠিটা পড়ে তারপর কাপা সুরে বলে উঠলাম, হৃদিতা, বিশ্বাস করো, তোমার জন্য চিঠি আমি ঠিকই লিখেছিলাম, কিন্তু এসব বাজে নোংরা কথা আমি লিখিনি। হয়তো আমাকে কেউ ফাঁসাতে চাচ্ছে। এ কথা বলতেই হৃদিতা সবার সামনে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, আমাকে কি বোকা পেয়েছিস? তোর হাতের লেখা আমি এর আগেও পড়েছি। এই নিয়ে আমার কাছে তোর চিঠি 10 বার এসেছে। আগের চিঠিগুলো পড়ে বুঝতে পারতাম যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আজ যে চিঠি আমাকে দিয়েছিস সেটা পড়ে আমি বুঝে গিয়েছি তুই কেমন ছেলে। হৃদিতা কান্না মিশ্রিত রাগ নিয়ে বলল, হৃদিতা, আমি সত্য বলছি, তোমার নামে কোনো নোংরা চিঠি লিখিনি। হয়তো কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে। তুমি আমার কথাটা বিশ্বাস করো প্লিজ। আজই আব্বুর কাছে গিয়ে তোর নামে নালিশ করব এবং তোর লুচ্চামিগিরি করাও বন্ধ করার ব্যবস্থা করব, আর সেটা আজই। হৃদিতা এই বলে চলে গেল। এর মধ্যে তানিশা এসে বলল, চিঠিতে এসব নোংরা কথা কেন লিখেছিস? তানিশা, বিশ্বাস করো, আমি এসব লিখিনি। আমি ওকে আগের মতোই লাভ লেটার দিয়েছিলাম। চুপ, আর একটাও কথা তুই বলবি না। তোর এই রিলেশনের জন্য কি না করেছি। আজ কেমনে পারলি হৃদিতাকে বাজে প্রস্তাব দিতে? শেষে তানিশাও আমাকে অবিশ্বাস করলো। এখন সারাদিন চিৎকার মেরে বললেও কেউ আমার কথা শুনবে না। কি আর করার, চুপ হয়ে মাটির দিকে তাকিয়ে আছি। এর মধ্যে দুর্জয় ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, ছি ছি দোস্ত, তোর দ্বারা এই জঘন্য কাজ আমি মোটেও আশা করিনি। এই বলে শয়তানের একটা হাসি দিয়ে চলে গেল। এবার বুঝতে পারলাম এই সব কিছুর মধ্যে দুর্জয় দায়ী। কিন্তু এখন সকলকে বললেই কি আমার কথা বিশ্বাস করবে? কখনোই না। তারা ভাববে অপরাধ করে সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি এখানে দোষ না করেই দোষী হয়ে গেলাম। এই ছিল কয়েক ঘন্টার অতীতের কথা। এখন বাস্তবে ফিরা যাক। তারপর বিচার সভায় কাকা কাকিমা তারা আনলো। তারাই আমাকে লালন পালন করে বড় করেছেন। মাঝে মধ্যে আমার বাবা মার কথা জিজ্ঞেস করলে কাকিমা মন খারাপ করে বলতো, আমরা কি তোর বাবা মার মতো না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে বাবা মায়ের কথা জিজ্ঞেস করছিস কেন? তারপর ও আমার বাবা মার ব্যাপারে জানতে হবে। আমি চাই না তোর বাবা মার অতীত কাহিনী বলে তোর মনটা খারাপ করতে। এর জন্য তো বিষয়টা গোপন রাখছি, বুঝতে পারছিস না কেন? তাছাড়া আমরাও তোকে খুব ভালোবাসি। আমার মেয়ে তানিশার এর থেকেও তোকে আমরা আদর যত্ন বেশি করি। তাহলে অতীতের এইসব কথা শুনে মন খারাপ করার কোনো লাভ আছে? আচ্ছা ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না এসব কথা। ব্যাস, কাকিমা না করার কারণে আমি আর তাকে বলতে বাধ্য করিনি। এর জন্য বিষয়টা আজই ও আমার অজানা। তারপর কাকা কাকিমা তারা বিচার সবাই এসে শফিক সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেই তারা চিঠিটা তাদের সামনে ধরলো। ব্যাস, কাকা কাকিমা তারাও নিমিষেই চুপ হয়ে গেল। তাদের মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে। শফিক সাহেব তার মেয়েকে ডাক দিয়ে বিচার সবাই উপস্থাপন করলো। এই ছেলে কি তোমাকে চিঠিতে বাজে প্রস্তাব দিয়েছে মামুনি? হ্যাঁ আব্বু, এই সেই ছেলে। রহমান, এবার তুমি বলো, তোমার ভাতিজাকে কি শাসন তুমি করবা নাকি আমরাই করব? তাছাড়া গ্রামবাসীরাও দেখুক, তারাও যেন এই ইফতিজিংয়ের করা থেকে বিরত থাকে। আপনার যা ভালো মনে হয় তাই কইন। এবং জিজ্ঞাসা করলো। কাকাই বলে চোখে পানি মুছে কাকিমাকে নিয়ে চলে আসলো, আর আমি ওখানে অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম। সালমান, তুমি গিয়ে কাঁচা বেত ভেঙে নিয়ে আসো। এলাকার বড় নেতা জাবেদ সাহেব বলে উঠলেন। ব্যাস, কথাটা শোনা মাত্রই চুপসে গেলাম। ব্যাস, তারপর এলাকার বড় নেতা সে বেত দিয়ে 10টা হাতের শক্তিতে আঘাত করলো। আর এইদিকে
বেতের আঘাতটা সহ্য করতে না পেরে একটু সরে দাঁড়াতেই চোখের কোণের দিকে সজোরে আঘাতটা লাগে, যার দরুন চোখের কোণ থেকে রক্ত বের হতে লাগলো। আমার এমন অবস্থা দেখে শফিক সাহেব বলল, জবেদ ভাই থাক, ছোট মানুষ, এবার ওর ভুল বুঝতে পারবে। এই ছেলে যা, রিদিতার কাছে গিয়ে সরি বলবি এবং সেই সঙ্গে বলবি যে তার আশপাশে ঘোরাঘুরি করবি না। তারপর রিদিতার সামনে গিয়ে বলল, রিদিতা আমার ভুল হয়েছে, আর তোমাকে বিরক্ত করব না। কান্না করে বলে ফেললাম, মায়ের আঘাতগুলো না যতটা কষ্ট পেয়েছি তার থেকে মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেল, সেটা ভেবেই চোখ থেকে অঝরে জল করছে। আমার এমন করুণ অবস্থা দেখে রিদিতা মাথা নিচু করে ফেলল। সে হয়তো চাইছিল আমাকে শাস্তি দিতে, কিন্তু এইভাবে যে সব হয়ে যাবে সেটা রিদিতা কল্পনাও করেনি। ব্যাস, বিচার শেষে সব চলে গেল এবং রিদিতার বাবা শফিক সাহেব এসে বলল, এই ছেলে, তুমি এটা ভেবে নিও না যে আমার মেয়ের সঙ্গে ইফতিজিং করার অপরাধে একটু বেশি শাস্তি দিলাম। এটা কিন্তু না। আমার মেয়ের জায়গায় অন্য কেউ থাকলেও আমি সেটাই করতাম। শফিক সাহেব কিছুটা অনুশোচনায় বলল, আপনাদের বিচারে যা শাস্তি আসছে দিয়েছেন, তো এখন আর এসব মানবতার কথা আপনাকে বলতে হবে না। শফিক সাহেবের মুখের উপর বলে আসছিলাম, উপর দিকে রিদিতা শুধু নীরব দর্শকদের মতো দেখে যাচ্ছিল। এখন আর রিদিতার প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণ অনুভূতি নেই, যা আছে সব ঘৃণায় পরিণত হয়েছে। কিন্তু আজ একটা বিষয়ে কোনোভাবেই মেনে নিতে পারছি না। দোষ করল দুর্জয়, আর সেটার শাস্তি পেলাম আমি। এখন এসবে ভেবেই বা কি হবে? দুর্জয় তো রিদিতাকে পাওয়ার জন্য একটা গেম খেলছে। আমি চাইলে দুর্জয়কে সবার সামনে তার ডেভিল চেহারাটা দেখাতে পারবো না। ব্যাস, সব ভাগ্য বলে মেনে নিয়ে বাড়ির গেটে ঢুকতেই আমার রুম থেকে ভাঙচুর করার শব্দ পেলাম। বেশ দূরত্ব আমার রুমে গিয়ে লক্ষ্য করতে দেখলাম তানিশা আমার ব্যবহৃত জিনিসগুলো ফ্লোরে ফেলে দিয়ে ভেঙে ফেলছে এবং সেটাতেই আগুনও লাগিয়ে দিয়ে পড়ছে। তানিশাকে কিছু জিজ্ঞেস করতেই কাকা সামনে এসে যা বলল তা শুনে মাথা চক্কর দিয়ে উঠল। তানিশাকে জিজ্ঞেস করে ফেললাম, আমার এসব ব্যবহৃত জিনিসগুলো ভেঙে আগুন দিয়ে পুড়ে ফেলছিস কেন? কেন আগুন পুড়ছি বুঝতে পারছিস না? তোর নিশ্চয়। জন্য বাবা আজ কতটা অপমানিত হতে হলো, সেটা কি একটুও বুঝতে পেরেছিস? তানিশ বলতেই তানিশা আমার কথা থামিয়ে বলল, হয়েছে, আর বলতে হবে না। আমাদের একটা সম্মান আছে, যেটা তুই নিমেষেই শেষ করে ফেলেছিস। আর না, তাছাড়া আমি কেমনে রিদিতার সামনে গিয়ে দাঁড়াবো সেটাই তো ভাবতে পারছি না। এসব তোর জন্য হয়েছে। তানিশা রেগে আগুন হয়ে বলে উঠল, শুধু তোর বান্ধবীর দিকটাই দেখলি? আমাকে যে সবার সামনে হেনস্থা করলো সেটা দেখলি না? তোকে যে মারটা দেওয়া হয়েছে সেটা অনেক কম হয়েছে। বিচারকের জায়গায় আমি থাকলে তোকে পিটিয়ে শেষই করে ফেলতাম। এখন প্লিজ তুই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যা তো। আর তোর জন্য আমরা অসম্মানিত হতে পারবো না। কি বলছিস এসব? তোরা ছাড়া আমার আপন কে আছে? তুই এতিম অসহায় বলে আমার বাবা মা তোকে সেই ছোটবেলা থেকে রাস্তা থেকে তুলে এনে লালন পালন করেছে। এখন তো তুই আর ছোট নেই, যেদিকে খুশি সেদিকে চলে যা। তানিশা শুনে নিমিষেই চোখের কোণে জল জমে গেল। তার মানে কাকা আমার রক্তের কেউ না। এসব ভাবতেই কাকা আমার রুমে এসে বলতে লাগলো, টুনিটা মা, এবার ওকে বাচ্চা থেকে বের হয়ে যেতে বল। কাকার কথা শুনে নিমিষেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, কাকা আজ একটা সত্য কথা বলবা? নিশ্চুপ। আমি কি সত্যি এতিম? তোমরা আমার আপন কেউ না? শুনলাম আমাকে নাকি রাস্তা থেকে এনে তোমাদের বাসায় আশ্রয় দিয়েছো, সেটা কি সত্যি? হ্যাঁ টুনিটা, যেটা বলেছে সেটাই সত্যি। ও, তার মানে আমি তোমাদের রক্তের কেউ না? না। এবার বুঝতে পারলাম
এর জন্য কাকিমা আমার বাবা মার সম্পর্কে কিছু জানায়নি। কথাটা শুনে কষ্ট পাবো বলে আমাকে জানায়নি, কিন্তু এমন একটা দিনে জানতে পারবো সেটা আমি কল্পনাও করিনি। এইসব আনমনে ভেবে যাচ্ছি, এর মধ্যে তানিশা বলে উঠল, এখন বল, কবে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবি? সবই তো শুনলি। চিন্তা করিস না, কলেজ থেকে টিসি নিয়ে তারপর এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। আপাতত কটা দিন আমাকে তোদের এখানে থাকতে দে। অনেক তো করুণা করেছিস, এবার নয়, এটাই শেষবারের মতো। এই কথা বলা মাত্রই তানিশা আমার রুম থেকে রাগে হনহন করে চলে গেল। আজ সত্যি নিজেকে খুব একা মনে হচ্ছে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। সবচেয়ে বড় ভুল হয়েছে, হৃদিতাকে ভালোবেসে তার পিছনে যদি না যাইতাম, আজ আমার এমন পরিস্থিতির মোকাবেলা করতে হতো না। হৃদিতাকে যতটা ভালোবাসতাম, এখন থেকে তার দ্বিগুণ ঘৃণা করব উপরের দিকে। রিদিতা মামুনি, খেতে আয়। সে কখন থেকে কি ভাবছিস বলতো? মা, কিছু ভালো লাগছে না, যাও তো। কি হয়েছে সেটা বলবি তো? হৃদিতা কোনো কিছু না বলেই কান্না করে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, এখন কেন জানি নিজেকে অপরাধী বোধ কাজ করছে, কিছুই ভালো লাগছে না। ও, এই ব্যাপার। তাহলে তোর বাবার কাছে নালিশ করলি কেন? আমি কি জানতাম বাবা জাবেদ আঙ্কেলকে দিয়ে এইভাবে ওকে মার খাওয়াবে? তোর জাবেদ আঙ্কেল তো মানুষকে মারলে কম মারে না, সেটা তো এই এলাকার সবাই জানে। আচ্ছা, যাই হোক, এখন এসব চিন্তা বাদ দিয়ে খেতে আয়। ওকে, যাচ্ছি, তুমি যাও। প্রতিদিনকার মতো আজও সকাল 8টায় টেবিলে খেতে বসছি। এর মধ্যে তানিশাও এসে পাশের চেয়ারটা টেনে বসলো। কাকিমা খাবার পরিবেশন করছে। এর মধ্যে তানিশা বলে উঠল, মা, ওকে পোলাও মাংস সব খাও। ও কথা দিয়েছে সপ্তাহখানেক এখানে থাকবে, তারপর এখান থেকে চলে যাবে। কি রে, ঠিক বললাম তো? কথা যখন দিয়েছি তখন আমি আমার কথা অবশ্যই রাখবো। এই তানিশা, কিসব বলছিস? ও আমাদের ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, আমরা ছাড়া কি আছে ওর? মা, তুমি ওর হয়ে এখনো সাফাই দিচ্ছ? বুঝতে পারছো না কেন ওকে আমাদের বাড়ি ছাড়তে বলছি? কেন? কারণ আজকাল ওকে দেখে আমার কেমন জানি ভয় হয়, যদি আমার দিকেই কুনজরে তাকাই তখন। তাছাড়া ও তো আর আমাদের রক্তের কেউ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ও তো একটা চরিত্রহীন ব্যক্তিরা তারা পশুর সমান হয়, তারা কাউকে ছেড়ে কথা বলে না। আমিও তো মাঝে মধ্যে বাসায় একাই থাকি, সেটা সুযোগ যদিও নিয়ে ফেলে তখন আমার কি হবে? তানিশা কথা শেষ করতেই কাকিমা ঠাস করে তানিশার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি, কিসব বলছিস? ও তোর ভাই হয়, যদিও তোরা সমবয়সী, তারপরে ও তোকে ছোট বোনের মতো স্নেহ করে, আর তুই কি না এসব উল্টাপাল্টা কথা বলছিস? তানিশার কথা শুনে বুকের বাঁ পাশে কেউ যেন ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাত করেই চলেছে, এমন অনুভব হতে লাগলো। সমবয়সী হবার পরও যাকে ছোট বোনের মতো দেখে আসলাম, আজ সে আমাকে এসব নোংরা কথা বলছে। নিজেকে আর সামলাতে পারলাম না, কান্না করেই তানিশার উদ্দেশ্যে বলে উঠলাম, ছোট থেকেই জেনে আসছি তোর বাবা মা আমার আপন কাকা কাকিমা, সেই সঙ্গে তোকেও আমার নিজের বোন ভেবেছিলাম। একটা দুর্ঘটনার কারণে নিজের আসল পরিচয়টা বুঝতে পারলাম। কিন্তু তুই আজ যে কথাগুলো বললি, এ কথা বলার আগে যদি এক গ্লাস পানির সঙ্গে বিষ মিশিয়ে এনে বলতি, তাহলে আমি নিঃসন্দেহে সেটা খেয়ে ফেলতাম। সেটাতে আমার বিন্দুমাত্র কষ্ট হতো না। কিন্তু আজ যেটা বললি সেটা আমি কোনো দিন ভুলব না। আর হ্যাঁ, যদি কোনো কালে কোনো জায়গায় দেখা হয়, তবে আমার সঙ্গে কথা বলতে আসিস না। 2টা দিন সময় দে, কলেজ থেকে টিসি নিয়ে একবারে চলে যাব। এই বলে খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, না,
এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া তানিশার বাবা মা আমাকে যতটুকু আদর যত্নে বড় করেছে এতেই অনেক। তাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমি বরং অন্য কোথাও চলে যাব, এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাব। তার আগে আমাকে থেকে টিসিটা যেভাবেই হোক স্যারকে রিকোয়েস্ট করে হাতে নিতেই হবে। ব্যাস একটা দিন কেটে গেল। তারপর কলেজে গিয়ে লক্ষ্য করলাম 2টা বাস কলেজের মাঠে। কিছুই বুঝতে পারলাম না। তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা আর রিদিতা অনেক হাসাহাসি করছে, কিন্তু আমাকে দেখেই চুপ হয়ে গেল। ব্যাস তারপর ক্লাসে স্যার এসে বলতে লাগলো, তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ স্যার? সারপ্রাইজটা হলো কাল তোমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছ, তাও আবার একদম ফ্রিতে। এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়া সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি। স্যারের কথা শুনে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আগের মুভমেন্ট থাকলে হয়তো এতক্ষণ হইচই করে ক্লাস কাঁপিয়ে ফেলতাম, কিন্তু এখন কেন জানি সেই আনন্দটা মন থেকে আসছে না। সেদিন আর ক্লাস হলো না। অল্প কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসি কথা বলতে তিনি অনেকটা রেগে যান। তারপর প্রিন্সিপালকে একটু বুঝিয়ে বললাম। তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল কাল সকালে টিসি নিয়ে যেও। স্যারের সঙ্গে কথা শেষ করে তারপর বাড়িতে চলে আসলাম। এখন তানিশার সঙ্গে কথা তো বলবো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখি না। রাতে ঘুমানোর আগে আমার ব্যবহৃত যা আছে সব আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম। তারপর বাস স্টেশনে গিয়ে সকাল 11টার টিকিট কেটে আসলাম। গেটে আসতেই কাকিমা আমাকে দেখে বলে উঠল, কি রে বাপ, এত রাতে কই গেছিলি? লিজানের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। কাকিমাকে মিথ্যা বলে বিষয়টা এড়িয়ে গেলাম। এই 2000 টাকা রাখ, কাল আবার তোদের কলেজ থেকে নাকি শিক্ষা সফরে যেতে হবে। তানিশাও টাকা নিয়েছে, এখন তোরটা নে। কাকিমার টাকা পকেটে গুজে দিয়ে বলল। কাকিমার কাণ্ড দেখে চোখের কোণে পানি জমে গেল। আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এরা কেউ আমার রক্তের না। ব্যাস নিজেকে আর সামলাতে না পেরে বলেই ফেললাম, তোমরা আমার সত্যিকারের বাবা মা কেন হলে না বলো তো? পাগল ছেলে, তুই আমার পেটের সন্তান না হলে কি হবে? তানিশাকে যেভাবে আদর যত্ন করে মানুষ করেছি, তোকেও সেভাবে মানুষ করেছি। শুধু সন্তান জন্ম দিলেই মা হওয়া যায়, এমনি হওয়া যায় না। হ্যাঁ তাই তো, তুমি আমার কাকিমা না, শুধু মা। হ্যাঁ, এবার ঠিক আছে, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড় গিয়ে। কাকিমা এই বলে চলে গেল। কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া আমাকে ত্যাগ করে এই শহর ছেড়ে চলে যেতে হবে। ভাবতেই কেমন জানি বুকের বাঁ পাশে দুমড়ে মুচড়ে উঠছে। কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া আমাকে ত্যাগ করে এই শহর ছেড়ে চলে যেতে হবে। ভাবতেই কেমন জানি বুকের বাঁ পাশে দুমড়ে মুচড়ে উঠছে। রাতে ঘুমানোর আগে দেয়ালে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে। যখন আমি এখানে থাকবো না তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে? ব্যাস ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম। এইভাবে সব মেমোরিজগুলোকে শেষ করে ফেললাম। এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না কেউ এখানে ছিল কিনা, তারা সেটা ধরতেই পারবে না। রাতটা নির্ঘুম কেটে গেল। সকালে উঠে ছাদে গিয়ে কিছুক্ষণ ভাবলাম কোথায় যাব, কার কাছে যাব। তেমন তো যাওয়ার কোনো মাধ্যমই পাচ্ছি না, আত্মীয় স্বজন বলতেও কেউ নেই। তাহলে যাবোটা কোথায়? ভাবতেই রাকিবের কথা মনে পড়ে গেল। সে হয়তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে। এসব ভাবতেই দেখলাম তানিশা হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো এক সংকোচ বোধের জন্য কিছু বলতে পারছে না। এখন
তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা করছে। যাকে আপন বোন ভাবতাম সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল। তার সামনে কিভাবে থাকা যায়? বেঁচে থাকলে তোর সঙ্গে কথাই বলবো না। ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে রাখবো। এসব ভেবে কোনো কথা না বলে তানিশাকে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুল কলেজ লাইফের কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম। তারপর ব্যাগে 2টা শার্ট 2টা গেঞ্জি ভরে নিলাম। এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের সব মায়া ছেড়ে যাব। তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠল, কি রে বাপ, কলেজে এখনো যাসনি? হ্যাঁ যাচ্ছি। তাহলে ব্যাগ নিয়েছিস কেন? তানিশা তো ব্যাগ ছাড়াই কলেজে চলে গেল। কাকিমা কিছু সন্দেহ করে বলে উঠল, না তেমন কিছু না কাকিমা, ব্যাগে আমার নতুন টি শার্ট আছে, সেটা ওখানে লাগবে তো এর জন্য নিয়ে যাচ্ছি। কাকিমাকে এমনি একটা মিথ্যা কথা বলে চলে গেলাম। তারপর কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। লিজান আমাকে দেখেই বলে উঠল, কি রে বন্ধু, কই থাকিস? কালকে রাত থেকে তোরে ফোন দিতেছি, তুই ফোন ধরিস না কেন? মুভমেন্ট ভালো নেই রে। আচ্ছা বাদ দে এসব কথা, তোরা তাহলে যা, আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে। কি বলিস এসব? আমরা যাবো মানে? তুই যাবি না আমাদের সাথে? না রে, মন ভালো নেই, তোরাই যা। ব্যাস, তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে বাইরে বের হতে হৃদিতার সঙ্গে দেখা হয়ে গেল। হৃদিতা আমার সঙ্গে আর চোখে কিছুক্ষণ দেখলো, ভাবছে আমিও তাদের সঙ্গে যাব। ব্যাস, তার দিকে লক্ষ্য না করে কলেজ গেটে পা রাখতেই তানিশা পিছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই দাঁড়া তো, বলো। তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস? আমি গেলে কি সমস্যা? না মানে লিজান যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না। সেটাই, আমি যাচ্ছি না, তোরা ভালোভাবে যাস, আল্লাহ হাফেজ। এ বলে চলে আসতে যাব, এর মধ্যে তানিশা বলে উঠল, তাহলে তোর কাছে ব্যাগ কেন? না এমনি, ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস। এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা। অপরদিকে কলেজ থেকে তানিশা আর রিদিতা তারা শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এর মধ্যে রিদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো। যদিও তাকে ঘৃণা করে, তারপরও একজনের শূন্যতাই তার খারাপই লাগছে। ব্যাস, রিদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠল, তানিশা, তোর ভাই আসেনি? রিদিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল, এত কিছু হবার পরও ওর নাম নিচ্ছিস? যে তোকে এত বাজে প্রস্তাব দিল তার কথা কেমনে বলতে পারিস? হ্যাঁ, দেখো যা করেছে তার শাস্তি তো সে পেয়েছে, কিন্তু তারপরও কেন জানি সেই বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করতো। তাছাড়া তুই তো জানিসই আমি ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতে পারিনি। কিন্তু যখন প্রকাশ করতে যাব, এর মধ্যে তোর ভাই তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমেষে ভেঙে ফেললো। ও আমার ভাই হলে কি হবে? আমি ওকে অনেক কথা শুনিয়েছি। এই বলে তানিশা বাড়িতে যা ঘটনা ঘটেছে সেটা রিদিতার সঙ্গে নিমিষেই শেয়ার করে ফেলল। রিদিতা ঘটনা শোনার পর বলে উঠল, এই তুই কি করেছিস? মানুষ মানেই তো ভুল, আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও দিয়েছে। যাই হোক, বোন হিসেবে তোর ওসব কথা বলা একদমই ঠিক হয়নি, সরি বলে নিস। রিদিতার কথা শুনে তানিশাও বুঝতে পারল সেদিন তার এসব বলা ঠিক হয়নি। হাজার হোক ভাই তো, যদিও রক্তের সম্পর্ক নেই, তারপর রক্তের সম্পর্ক চেয়েও তো কম না। তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে। গজনী অবকাশে গিয়ে বাস থামলো, বাস থেকে সবাই নামলো। রিদিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না। যতই হোক, একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে 2 বছর শুধু প্রেম নিবেদন করেই যায়, সেই মেয়ে যতই পাথর হোক না কেন, সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে। সেদিক থেকে রিদিতা ও ব্যতিক্রম নয়। এই দিদিটা, কি ভাবছিস? না কিছু না। রিদিতা অন্যমনস্ক হয়ে বলে উঠল, তাহলে বাসে একা বসে আছিস কেন?
বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, এমন সময় দুর্জয় বলে উঠল, রিদ্ধিতা দাঁড়াও। কেন? না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে এসলাম, তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি। সরি, আমি কারো ফুল নিতে পারবো না। এই রিদিতা, চল তো, এসব ফালতু কথা না শোনাই ভালো। নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো, এখন আমার হয়ে রিদ্ধিকে একটু বোঝাও না। এসব ফালতু কথা না শোনাই ভালো। এই বলে যেই হৃদিতা নিয়ে তানিশা চলে আসতে যাবে, এর মধ্যে দুর্জয় হৃদিতার হাত চেপে ধরে বলে উঠল, আজ রিদ্ধিতাকে এই ফুলগুলো নিয়েই দিতে হবে, নয়তো তার ফল ভালো হবে না। দুর্জয় কি করছো? আমার হাত ছেড়ে দাও, নয়তো লোকজন ডাকতে বাধ্য হব। দুর্জয় প্লিজ, রিদিতার হাত ছেড়ে দাও। অনেক অবহেলা সহ্য করেছে, আর না, আজ রিদ্ধিতাকে বলতেই হবে আমাকে ভালোবাসে কিনা। যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি, এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতির শিহরণ জেগে নেই, তাই না? দুর্জয় ডেভিল মার্কা হাসি দিয়ে বলল। হুট করে দুর্জয় এসব কথা বলবে সেটা হৃদিতা কখনো কল্পনাও করতে পারেনি। হৃদিতার সঙ্গে তানিশা অবাক হয়ে বলল, তার মানে এসব তোর সাজানো নাটক ছিল? হ্যাঁ নাটক ছিল। তোমার ভাই একটু বেশি বলেছিল, বারণ করেছিলাম, কিন্তু সে আমার কথা শুনিনি। বেশের জন্য মিথ্যা একটা চিঠি লিখতে হলো, তারপর সেটা রনির নামে রিদ্ধিতার কাছে পৌঁছে দেই। রিদ্ধিতা ও রনিকে ভুল বুঝে শেষ বেশ আমার লাইনে পরিষ্কার হয়ে গেল। কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না। মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদে মাথায় পেতে নিল। এই বলে দুর্জয় ডেভিল মার্কা হাসি এসে উঠল। ব্যাস কথাটা শোনা মাত্র হৃদিতা দুর্জয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলতে লাগলো, ছি, তোর জন্য একজন নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলে আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না, ঘৃণা করি তোকে। আমাকে যখন ভালোবাসবি না, তাহলে তোকে এই ব্যবস্থাই করছি, দাঁড়া। দুর্জয় এই বলে যখন হৃদিতার দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো, ঠিক তখনই তানিশা যা করলো। দুর্জয়, ভালোই ভালোই রিদিতাকে ছেড়ে দে, নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো। কাপা কাপা সুরে বলে উঠল তানিশা। কি, তুই আমাকে মাথা ফাটাবি? দাঁড়া, আগে তোকে দেখে নিচ্ছি। এই বলে হৃদিতাকে ছেড়ে দিয়ে তানিশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই তানিশা অনেকটা ভয় পেয়ে বলে উঠল, আমার দিকে আরেক পায়ে এগোলে এই পাথরটা তোর মাথায় পড়বে কিন্তু। তানিশা ভয়ে কান্না করার অবস্থা প্রায়। বেশ দুর্জয় তানিশার কথা কোনো কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সজোরে পাথরটি আঘাত করতেই দুর্জয় চোখ ধরে মাটিতে বসে পড়ে। এই সুযোগে হৃদিতা তানিশা সেখান থেকে পালিয়ে গিয়ে দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করেন। ফলে প্রিন্সিপাল স্যারও দুর্জয়ের নামে আইনগত ব্যবস্থাপনা গ্রহণ করেন। সেদিন হৃদিতা কিংবা তানিশা তাদের দুইজনের একজনেরও শিক্ষা সফরে কোনো আনন্দ উল্লাস করতে পারেনি। তাদের দুইজনের ভুল ভেঙেছে। হৃদিতা তো কান্না করে তানিশাকে বলে ফেলল, তানিশা বিশ্বাস কর, আমি সত্যি এসব জানতাম না, জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে এমনটা করতাম না। কান্না করে বলল হৃদিতা। এখন এসব বলে কি হবে? আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি। বোন হয়ে যে কথাগুলো ভাইকে বলা যায় না সেগুলোও তো বলেছি। অনুশোচনায় তানিশা বলে উঠল, তানিশা, তুই কি পারবি না তোর ভাইকে একটু বুঝতে? হৃদিতা অনুরোধের সুরে বলল, কি বোঝাবো বল? ওই দিন যে আমি কথাগুলো বলেছি, এরপর থেকে আমার সঙ্গে কথাই বলে না। আগে তো ওর জ্বালাই বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না, কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্টু মিষ্টি ঝগড়া লেগেই যেত। কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলবে তো দূরের বিষয়,
আমি যেখানে থাকি তার আশেপাশেও থাকে না। এখন তো আমারই খারাপ লাগছে। কোন মুখে নিয়ে তাকে সরি বলে সব কিছু সমাধান করে নিব? আচ্ছা, আমার সঙ্গে কি তোর ভাইকে বাড়িতে গিয়ে একটু দেখা করিয়ে দিতে পারবি? আমার মনে হয় না ও তোর সঙ্গে দেখা করবে। তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি। ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তো তাকে কখনো আপন করে কাছে নেয় না। যেইভাবেই হোক তুই একটু তোর ভাইকে ম্যানেজ কর, নয়তো অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তানিশার হাত জড়িয়ে রিদিতা কান্না করে বলে উঠল। রিদিতার এমন অবস্থা দেখে তানিশা বলে উঠল, থাক, আর কান্না করতে হবে না। আমি তোকেই আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাব। কি, যাবি না আমার ভাইয়ের বউ হয়ে? তানিশা দুষ্টুমির হাসি দিয়ে বলল। থুর, কি যে বলিস না, লজ্জা লাগে তো। রিদিতা লজ্জায় লাল হয়ে, আমার বান্ধবী তো দেখছি লজ্জায় অনেক লাল হয়ে গেছে, তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করতে হয়। তানিশা হেসে বলে উঠল। তানিশা রিদিতাকে এসব বললেও কেন জানি তার অনেক খারাপ লাগা কাজ করছে। মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে। এসব ভাবতেই তানিশার নিজেকে ছোট মনে করছে। অপরদিকে ঢাকায় এসে পৌঁছালাম দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর। তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসায় ঠিকানায় চলে গেলাম। দরজায় কলিং বেল বাজাতেই একটা সুন্দরী স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? ইয়ে মানে, এটা কি রাকিবের বাসা? জি, রাকিবের বাসা। কিন্তু আপনি কে? রাকিব আমার বেস্ট ফ্রেন্ড। গ্রামে আমরা 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি, যার দরুন বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা, এখন রাকিব কি বাসায় আছে? ও, তার মানে আপনার নাম নিশ্চয়ই রনি, রাইট? জি হ্যাঁ, কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন। সবই বলবো, তার আগে ভিতরে আসুন। এই শোনো, বাহিরে এসে দেখো কে আসছে। কে আসছে? রাকিব এই বলে যে আমাকে দেখলো বেশ তখনই আনন্দ সহিত বলে উঠল, আরে দোস্ত, কেমন আছিস রে? তোরে দেখে অনেক ভালো লাগতেছে। ভালো। সেই যে গ্রাম থেকে এসে পড়লি, কই একদিনে তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না। সরি দোস্ত, ভুল হয়ে গেছে রে। এই কদিন অনেক ধকল গেছে আমার উপর দিয়ে। আচ্ছা, এসব কথা পরে হবে, আগে ফ্রেশ হয়ে আয়। নীলার দিকে ঘুরে আদেশের ভঙ্গিতে, এই নীলা, যাও তো রনির জন্য কিছু ভালো খাবারের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নিই। নীলা এই বলে চলে গেল। এখন বলতো, ঢাকায় কেন আসছিস? ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু তার আগে বল, নীলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয়? রাকিবের কাছে গ্রামের বিষয়টি গোপন রেখে অন্য টপিকে নিয়ে গেলাম। ও হ্যাঁ, ও হচ্ছে আমার স্ত্রী নীলা। গত মাসেই পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। বিয়েটা করলি ভালো কথা, কিন্তু আমাদের ফোন করেও তো জানাতে পারতি, জানালি না কেন? বিয়ের চাপ, নতুন জীবন, সব কিছু কেমন জানি গুলিয়ে ফেলছিলাম। এসব আলোচনা করতেই রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো, এই, তোমরা খেতে এসো, খাবার রেডি হয়েছে। ব্যাস, রাকিবের সঙ্গে খেতে বসলাম। রাকিবের স্ত্রী ও ভালো মানের রাঁধুনি, সেটা খাবার মুখে দিয়ে বুঝতে পারলাম। খাবার খাওয়ার মাঝেই রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, রাকিব ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে দেখছি। তাছাড়া আজকালকার যুগে মেয়েরা ভালো মানে রান্না করবে তো দূরের কথা, কিচেনের কাছেই যায় না। সেদিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্নাবান্না কিন্তু ভালোই শিখেছে। আর বলিস না, দিনে 1000 রকম আইটেম রান্না করে খাওয়ায় আমাকে। নীলা রান্না করতে ভীষণ ভালোবাসে, এই কারণেই তো ওর হাতের রান্নায় এমন জাদু। খুব পাম দেওয়া হচ্ছে, তাই না? নীলা রাকিবকে একটু খোঁচা মেরে বলল, ভাবি সত্যি আপনার রান্নার হাতটা অনেক ভালো। ধন্যবাদ ভাইয়া। খাবারের পর্ব শেষ করে উঠতে রাকিব বলল, তো এখন কার কাছে থাকবি? না মানে 2টা দিন তোর এখানে আপাতত আমাকে থাকতে হবে। একথা বলতেই নীলা রাকিবকে ইশারা করে কি যেন বলল।
ব্যাস রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো, সরি দোস্ত, এখানে তোর থাকা সম্ভব হবে না রে। কেন? আমি অনেকটাই অবাক জিজ্ঞেস করলাম। আজ রাত 9টায় নীলাকে নিয়ে ওর বাসায় যেতে হবে। একা বাসায় তুই কেমনে থাকবি বল? তার থেকে আমি একটায় পরিচিত হস্টেল চিনি, নাম বলছি, আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি। রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতিপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ, কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না দেখে আমাকে এখান থেকে তাড়ানো একটা বাহানা বানাচ্ছে। সেটা রাকিবকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব আনমনে ভাবতে ভাবতেই রাকিব বলে উঠল, কিরে ভাবছিস? চিন্তা করিস না, কোনো সমস্যা হবে না। আমি ফোন করে সব ঠিক করে দিচ্ছি, তুই নিশ্চিন্তে চলে যা ওখানে। রাকিবের আচরণে কেমন জানি নিজেকে অসহায় লাগছে। মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে। না, এখানে থাকাতে হয়তো ওদের সমস্যা হচ্ছে, আমি বরং এখান থেকে এখনই চলে যাই। এসব ভেবে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম, না রে দোস্ত, সেটা আর প্রয়োজন হবে না, ভালো থাকিস, চললাম। মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগে রাখা চেইনটির কথা মনে পড়ে গেল। এই চেইনটা হৃদিতাকে দিবার জন্য অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই সুযোগ আর আমার হলো না। বেশ দরজার ওখান থেকে আবার ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল, কিছু বলবি না? না তেমন কিছু না, এই চেইনটা ভাবিকে দিতেই ভুলেই গেছিলাম, তাই দিতে আসলাম। তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেইনটা দিব, তাই ভাবিকেই দিচ্ছি। চেইনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব, এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া দাঁড়ান। হ্যাঁ বলেন। ভাইয়া, আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারেন, আমাদের কোনো সমস্যা হবে না। নীলার এমন কথায় কেমন জানি একটা শক খেলাম। কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো, আর এখন আমাকে থাকতে বলছে। কি আজব একটা ব্যাপার। তারপর রাকিব ও নীলার সঙ্গে বলে উঠল, দোস্ত, নীলা যখন বলছে তখন তুই যতদিন খুশি থাক, আমার কোনো সমস্যা নেই রে। না রে দোস্ত, সেটা আর লাগবে না। ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না, কোথাও না কোথাও জায়গা হবেই। আসি, ভালো থাকিস। এই বলে রাকিবদের বাসায় বের হয়ে আসলাম। ঘড়িতে লক্ষ্য করতেই বুঝলাম রাত প্রায় 11টা বাজতে 9 মিনিট বাকি। এমন সময় রাস্তায় একাই হাঁটছি আর রাকিবের কথা ভাবছি। গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল, আর এখন বাসায় এসে যেই থাকার কথা বললাম অমনি তার রং পাল্টালো। এরা শুধু স্কুল কলেজ লাইফেরই বন্ধুত্ব থাকে, এরপর তোদের কোনো উপকারই পাওয়া যায় না। রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলেও ভালো হতো। শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল। এখন ফুটপাতে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। যার আশা করি ঢাকাতে আসলাম, সেই তো রকম রিয়াক্ট করলো যা আমি স্বপ্নতেও ভাবিনি। এসব ভেবে আনমনে রাস্তায় হাঁটতেই হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, আমার মেয়েটা ওই বকাটের হাত থেকে বাঁচাও প্লিজ। আনমনে রাস্তায় হাঁটতেছি, হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো। বৃদ্ধ লোকটির মিনতির সুরে বলতেই কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূর লক্ষ্য করলাম দুইটা বখাটে মেয়েটার শরীরে হাত দিতে চাচ্ছে, কিন্তু মেয়েটা তার হাতটা বারবার সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না। এক পা সামনে এগোতে মনে হতে লাগলো আমি তো একা ওদের সঙ্গে লড়াই করতে পারবো না, তবে কিছু একটা দিয়ে তাদের আঘাত করতে হবে, তবেই না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে। এসব ভাবতেই বৃদ্ধ লোকটি বলল, প্লিজ বাবা, ওকে বাঁচাও, না হলে ও এই নরপশুর হাত থেকে রেহাই পাবে না। বৃদ্ধ লোকটি কান্না করে বলল, আশেপাশে কিছু একটা খুঁজতেই দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম। সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলে পিছন দিক থেকে দুই বখাটেকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, আরেকটা দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগলো। কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি, তাকে লাঠি দিয়ে আরো কয়েকটা আঘাত করতেই বৃদ্ধ লোকটি বলে উঠল, বাবা এবার ওকে ছেড়ে দাও, না হলে মেয়ে আমার মারা যাবে। না আঙ্কেল, ওকে পুলিশের হাতে তুলে দিব। এছাড়া এদের ছাড় দিলে রাস্তাঘাটে আরো বখাটেগিরি করবে। ভাই প্লিজ আমাকে আর মারবেন না, আমি আর জীবনে কোনো মেয়েদের দিকে তাকাবো না, তারপরেও আমাকে পুলিশের হাতে তুলে দিবেন না প্লিজ। কি বললো শুনলি তো, এখন তোকে কোনো ছাড় দেওয়া চলবে না।
তোকে পুলিশের কাছেই রাখতে হবে। ব্যাস। আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল, বাবা একটু অপেক্ষা করো, আমি পুলিশকে জানিয়ে দিয়েছি, ওরা আসতেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেই বখাটেকে ধরে নিয়ে গেল। তারপর আঙ্কেলকে নিতে একটা প্রাইভেট কার এসে নিয়ে গেল। গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক। আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞেস করছিল, যদি ভবিষ্যতে কোনো সমস্যায় পড়ো আমাকে জানিও, এই দেখো আমার ভিজিটিং কার্ড। প্রতি উত্তরে বলেছিলাম অবশ্যই আপনাকে জানাবো। ব্যাস, রাতটা ফুটপাতেই নির্ঘুম কাটিয়ে দিতে হচ্ছে। এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না। আল্লাহর উপর বিশ্বাস রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম সকালে একটা না একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। উপর দিকে মা, আজ বাদরটাকে দেখছি না যে, কই? তানিশা কথা বলতেই তানিশার মা কান্না করে বলল, মারে, আমার মনে হয় রনি আমাদেরকে ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। কাকিমা কান্না করে, কি বলছো? চলে গেছে মানে? কোথায় গিয়েছে? আমরা ছাড়া ওর কেই বা আছে? তানিশার চোখের কোণে ইতিমধ্যে পানি জমে গিয়েছে। তানিশা ভাবতে পারছে না যে তাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে। এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে। রক্তের সম্পর্ক হইতে ভাই না হতে পারে সে, কিন্তু ভাইয়ের চেয়েও তো কম না। আর তাকে কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে। এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল, মা, এখন আমি কার সঙ্গে ঝগড়া করব? ও তো চলে গেল। তানিশা কান্না করে বলল, মারে, সেদিন যদি ওসব কথা না বলতি তাহলে হয়তো ও আমাদের ছেড়ে চলে যেত না। যদিও ও আমার পেটের সন্তান না, তারপরও ও তোকে নিজের বোন ভাবতো। এমন একজনকে কেমনে এসব বাজে কথা বললি? তোর মুখে কি একটুও আটকায়নি তখন? কাকিমা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মা, আমার ভুল হয়েছে। সেদিন রাগের মাথায় ওসব উল্টাপাল্টা কথা বলেছি, কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন? আমিও জানতাম না। তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে। তার কারণ স্বরূপ এটাও বলেছে আমরা নাকি সব পরিবারে ঢাকায় চলে যাচ্ছি। এ কথা প্রিন্সিপাল শুনে টিসিটা দিয়েছে। কাকিমা এই বলে থেমে গেল। মা, রনি তাহলে আমাদের এখানে আর আসবে না? তুইও ওকে ভালো করে জানিস, ও ছোট থেকেই একটু জেদি, যা বলে তাই করে। আমাদের এখান থেকে চলে যেহেতু গিয়েছে, তখন মনে হয় না তার আর ফিরে আসবে। এটা ভাবতেই ভিতরে দুমড়ে মুচড়ে উঠছে রে মা। কাকিমা তানিশার উদ্দেশ্যে বলে উঠল। এইদিকে রিদিতাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে। কাল কলেজে গিয়ে সব ভুল বোঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে সে। কিন্তু রিদিতার মাথায় একটা চিন্তাই বারবার খেলছে। ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে? না না, এমন কিছুই হবে না। যে ছেলে আমার পেছনে 2 বছর পড়ে থাকতে পারে, তাকে আমি যদি একবারই এ প্রপোজাল দিই তো সে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। রিদিতা আনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠল। বেশ, এর মধ্যে তানিশার কলে রিদিতার ফোন বেজে উঠল। রিদিতা ফোনটা রিসিভ করেই বলে উঠল, তোর ভাইকে কি ম্যানেজ করেছিস? রিদিতা আনন্দের সহিত বলে উঠল, কিছুই ম্যানেজ করতে পারিনি, তার আগে সব শেষ হয়ে গেল রে। এই বলে তানিশা কান্না করে উঠল। তানিশার কান্না শুনে রিদিতা কিছুটা ভয় পেয়ে বলে উঠল, তানিশা, বাসায় কিছু হয়েছে? কান্না করছিস কেন? রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে, আর কোথায় কার কাছে চলে গেছে কিছু বলেও যায়নি। কলেজ থেকেও টিসি নিয়ে ফেলেছে। এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে। সেদিন যদি ওসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে যেত না। সরি রে, তোদের দুজনকে আর মিলিয়ে দিতে পারলাম না। কান্না করে বলল তার তানিশা। তানিশার কথা শোনা মাত্রই রিদিতা যেন মুক্তির মতো পাথর হয়ে গেল। এখন রিলেশন হবে তো দূরের বিষয়, সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমাও তো নিতে পারবে না। এসব ভেবে রিদিতা শব্দ ছাড়াই চোখ থেকে জল গড়তে লাগলো। রিদিতা এসব ভাবতে তানিশা ওপাশ থেকে বলে উঠল, হ্যালো রিদিতা, কথা বলছিস না কেন? আচ্ছা, পরে কথা বলবো নে, এখন রাখছি। তানিশা এই বলে ওপাশ থেকে ফোনের লাইন কেটে দিল।
এইদিকে রিদিতা ফুপিয়ে কান্না করতে লাগলো। ব্যাস, রিদিতার মা তা শুনতে পেরে জিজ্ঞেস করে উঠল, রিদিতা মা, কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। মা, আমার দ্বারা এত বড় অন্যায়টা কেমনে করতে পারলাম? রিদিতা কান্না করে বলল, রিদিতা মা আমার, কান্না করিস না, কি হয়েছে সেটা আমাকে বল। তারপর রিদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে তা সবকিছু ভেঙে তার মার কাছে বলল। রিদিতার মাও রীতিমতো অবাক হয়ে গেল তার ঘটনা শুনে। রিদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, প্রকৃতপক্ষে তোর তো কোনো দোষ নেই রে মা, যা কিছু করেছে ওই দুর্জয় শয়তানটা। তোদের মাঝে ভুলটা ওই শয়তানই তুলে ধরেছে, কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ করা হলো, সেদিকে লক্ষ্য করতে আমাদের নিজের প্রতি সত্যি খুব অনুশোচনা কাজ করছে রে মা। তাছাড়া তোর বাবা এই কথা শুনলে অনেকটা ভেঙে পড়বে। বাবাকেও এই বিষয়ে জানানোর দরকার মা। এই বলে রিদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো। কি রিদিতা, মামুনি, সেই ছেলে কি তোমাকে আর কখনো বিরক্ত করেছে? যদি আর একবারও আমার মেয়ের সঙ্গে টিজিং করার চেষ্টা করে থাকে তাহলে কোনো কিছু না ভেবে ওকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। বাবা, আমরা যাকে ইফটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্থ করেছি, সে আসলে এইসব কিছু করেনি। এই রিদিতার মা, শুনছো তোমার মেয়ের কথা? এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছে না। আমি বলছি শোনো তাহলে। শফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সোফায় বসে পড়ল আর অনুশোচনায় বলে উঠল, আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কাউকে অন্যায় করিনি কিংবা ক্ষমতার অপব্যবহারও করিনি। আজ শফিক আমার সাহেব দ্বারা অনেকটাই নির্দোষ অনুশোচনায় ছেলেটি এইভাবে হয়ে শাস্তি বলে পেল। উঠল, এখন এসব বলে কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। রিদিতা মা, চল আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নিই আর ক্ষমা চেয়ে নিই। বাবা, সেটার সুযোগও এখন নেই। কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল, শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ারও সুযোগ দিল না। আজ 2টা দিন ধরে রাস্তায় ফুটপাতে নির্ঘুমে রাত কাটিয়ে দিতে হচ্ছে। ঢাকা শহরে এত লোকজন, তারপরও এখানে একজন কেউ পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে? না না, সেটা সম্ভব না। গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। ভাবিনি কখনো এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। চায়ের দোকানে বেঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম, এমন সময় পিছন দিক থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠল। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। সেদিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। চা খাচ্ছি, এর মধ্যে পিছন দিক থেকে কাঁধে হাত রেখে কেউ একজন বলে উঠল, কিরে, কখন থেকে তোকে ডাকছি, শুনছিস না কেন? পিছনের দিকে তাকিয়ে লক্ষ্য করতেই আমার চোখ তো কপালে উঠে গেল। আরে, এ তো তানভীর, স্কুলকালের ফ্রেন্ড। আল্লাহর অসীম দয়া, এই তানভীরই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত, আমাকে একটা হেল্প কর প্লিজ। আজ 2 দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে। এই দিন অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পাইনি। একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত। কি ব্যাপার বলতো? তুই হুট করে ঢাকায় আসলি, এসে তারও আবার ফুটপাতে থাকছিস। সত্যি করে বলতো, অসময়ে ঢাকায় আসার কারণ কি? আসলে ঢাকায় আমি আসতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে। দোস্ত, দুর্জি তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি। এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম।
চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম, কিন্তু মান সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে সম্মান ধুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না, রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে। এটা জানার পর তো গ্রামে থাকা কোনো মোড়ই ছিল না, কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলছে যেটা মুখে আনাই পাপ। ব্যাস, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসব। টিসি নিয়ে চলেও আসছি, কিন্তু থাকার কোনো ব্যবস্থাই করতে পারছি না, যার দরুন আজ নিয়ে প্রায় 2 দিন ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। এখন তুই যদি আমাকে থাকার ব্যবস্থা না করিস তাহলে মহা একটা বিপদে পড়ে যাব। প্লিজ দোস্ত, না করিস না। আরে মামা, এত চাপ নেওয়ার কিছু নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস, এ সময় তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে, কিন্তু তোকে তো আর বিপদের মুখে ফেলে যেতে পারে না। আচ্ছা চল, আজ থেকে তুই আমাদের সাথে থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না। কেন? বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখলেই ক্রাশ খেয়ে যাবি, কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না। যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম, হওয়ার কারণে মিসবিহেভ করতো। তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না, সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো। যখন এই প্রেম ভালোবাসার নামে শব্দতে মেয়েটি প্রতারিত হলো, ব্যাস তখন থেকে ছেলেদের একদমই সহ্য করতে পারে না। তাই তোকে বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয়, তার সামনে যাবি না। আচ্ছা ঠিক আছে, যাব না। আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানভীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম। নিশ্চয়ই আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হয় না, তার প্রমাণ আজ পেয়ে গেলাম। তারপর তানভীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখে তানভীরকে বলল, তোমার সঙ্গে ও কে? আন্টি, ও আমার বেস্ট ফ্রেন্ড রনি, গ্রাম থেকে এসেছে, এখন আমার সঙ্গে থাকবে। আর আন্টি, ও যেহেতু আমার সঙ্গে থাকবে, তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারি, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হইবে, নয়তো এই বাসা তাকে ছাড়তে হবে। জি আচ্ছা আন্টি। প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না, কিন্তু তানভীরের সুপারিশ করাই বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানোর দরকার, ঘুমাতে যাব। এর মধ্যে তানভীর বলে উঠল, দোস্ত তোর ফোনটা দে তো। আমার ফোন মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, চার্জে লাগা, দরকার আছে। ফোন দেখিয়ে বললাম। তানভীরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বইনে এই নাম্বার থেকে 1000টা কল প্লাস মেসেজ, ফোন যেন ভরে গেছে। প্রথম মেসেজ ছিল এমন, ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয়, তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে, ফিরে আয় না ভাই প্লিজ। মেসেজের শেষে কান্নার ইমোজি 2টা, তারপরেরটা, তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে, তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবার ফিরে আয়, জিদ করিস না প্লিজ। তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাতই হজম হয় না। এখন তুই বাসায় নেই, দুদিনেই কেমন জানি অন্ধকার নেমে আসছে। বাবা মা তাদের মুখে হাসির কোনো আভা নেই, সবসময়ই বিষণ্ণতার ছাপ তাদের মুখে লেগেই থাকে। তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে। তুই কি চাইলেই পারবি না তোর সাথে রাগ অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে? মেসেজটা পড়তে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়তে লাগলো। তারপর কোনো কিছু না ভেবে সেই মেসেজটি রিপ্লাই দিলাম, সেটা আর সম্ভব না। আর হ্যাঁ, দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না প্লিজ। এইটুকু লিখে ডেভিল বইনে নাম্বারে সেন্ড করলাম। ব্যাস, সঙ্গে সঙ্গে ওপাশ থেকে কল আসতে লাগলো। কল কেটে দিবার পরও কল আসতে লাগলো দেখে উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো ভাই তুই কই আসছিস?
তানিশা কান্না করে বলল, আর হ্যাঁ, তানিশার ফোন নাম্বারটাই টেবিল বইনে লিখে সেভ করে রেখেছিলাম। সরি, কে আপনার ভাই? ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন? যদি কান্নাকাটি করতেই হয় তাহলে ফোন কেটে দিয়ে একাই সারাদিন কান্না করেন। রাখছি। ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না। নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম। আর তানিশা উপাস থেকে বলতে লাগলো,